Today in this class, I'm going to talk about practical use of do verb, be verb, as well as have verb. কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ভার্বগুলোর ব্যবহার হয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রত্যেকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা বিষয় মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সো এখানে দেখেন কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইউজেস অফ বি ভার্ব দেখেন, আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। যেমন বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। বি এর বাংলা অর্থটা কি? হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। বিই, বি এটা একটা শব্দ, এটা মনে রাখেন আগে, একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। বি নিজে একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ফর্মে বি অ্যান্ড অ্যামিজার, পাস্ট ফর্মে অজয়ের, পাস্ট পার্টিসিপল ফর্মে বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে বিং, বিই আই এন জি, বিং। অর্থাৎ এই বি ভার্বের টোটাল 7টি রূপ আছে, 7টি ফর্ম আছে। আমরা অনেকেই এই ওয়ার্ডগুলো সম্পর্কে পরিচিত, বাট এদের অরিজিনটা জানি না, এদের অ্যাকচুয়াল ব্যবহারটা আমরা বুঝতে পারি না। বিন থাকলে অনেকে মনে করে প্যাসিভ ভয়েস, বিং থাকলে অনেকে মনে করে প্যাসিভ ভয়েস, কিন্তু এগুলো কিভাবে আসে, কোত্থেকে আসে, অ্যাকচুয়ালি কি আমরা বুঝি না। এখানে বলছে যে বি নিজে একটা মেইন ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। আমাদের মনে রাখতে হবে যে অ্যাম ইজ আর মানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুইটা টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। বিষয়গুলো কি আমি একটু খুলে বলছি, ডিটেলসে বলছি, আপনাদের একটু ব্লাঙ্ক পেজে আমি লিখে দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়, আপনারা এইখানে একটু মনোযোগ দেন। দেখেন, আমি একটা কথা বলছিলাম, ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাদের ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব। এই ভার্বের যে ফর্ম, যেমন ভি 1, এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এটা কোথায় বসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ভি 2 পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। ভি 3 পাস্ট পার্টিসিপল ফর্ম, এইগুলো হচ্ছে পারফেক্ট টেন্সে বসে। ভি 4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ভি 5 থার্ড পার্সন ফর্ম। তাহলে আমি যদি বলি রাইট, রাইট শব্দটার বাংলা অর্থ কি? লেখা। এর পাস্ট ফর্ম কি? রোট। পাস্ট পার্টিসিপল কি? রিটেন। পাস্ট পার্টিসিপল কি? রিটেন, WRITTEN, রিটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটস। তাহলে এই যে রাইট ভার্বের যে 5টা ফর্ম আছে, এইভাবে সিং মানে গাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সিঙ্গিং। এখানে ভি 4 হচ্ছে রাইটিং, আর রাইটস হচ্ছে ভি 5। সো সিঙ্গিং আরেকটা ফর্ম হচ্ছে সিং। ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রিভেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভিং। থার্ড পার্সন হচ্ছে ড্রাইভস। ইন দ্যাট ওয়ে, ড্র মানে হচ্ছে আঁকা, এর পাস্ট ফর্ম ড্রিউ। পাস্ট পার্টিসিপল ড্রন। প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং। থার্ড পার্সন ড্রস। এই যে প্রত্যেকটা ভার্বের যেমন 5টি ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বের যেমন 5টি ফর্ম আছে, তেমন ভাবে মনে করেন ডু ভার্ব। ডু মানে কি? করা। পাস্ট ফর্ম ডিড। পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। পাস্ট পার্টিসিপল কি? ডান। প্রেজেন্ট পার্টিসিপল
ডুইং, থার্ড পার্সন ডাজ, থার্ড পার্সন ডাজ। ইন দ্যাট ওয়ে হ্যাভ মানে কি আছে, এর পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপলটাও হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপলটা কি হ্যাভিং, থার্ড পার্সন হচ্ছে হ্যাজ। এই যে প্রত্যেকটা ভার্বের যেমন পাঁচটি ফর্ম আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বিই, বি নামের একটা ভার্ব আছে যেটা নিজেই বেস ফর্মের একটা ভার্ব বা রুট ফর্মে। এটার আবার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ ভার্ব, মানে অন্য সব ভার্বের মতোই, বাট এটা একটু ডিফারেন্ট। এর প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, এর থার্ড পার্সন ফর্ম বিং। হ্যাঁ, সরি, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং, থার্ড পার্সন ওইভাবে হয় না। আই মিন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেটা হয় ইজ বা ওয়াজ, এইগুলো আর কি বসে। তাহলে এগুলো সবই প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব। অর্থাৎ মনে করেন রাইট, রাইট ভার্ব দিয়ে আমি যদি টেন্স জানি, তাহলে রাইট ভার্ব দিয়ে, রাইট ভার্বের ফর্ম দিয়ে আমি বিভিন্ন টেন্সে সেন্টেন্স তৈরি করতে পারবো, পারবো কিনা? যেমন মনে করেন যে আই রাইট বা হি মানে সে, হি রাইটস সে লেখে, লেটার সে একটা চিঠি লেখে, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লিখেছিল, হি রোট আ লেটার, হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখবে, হি উইল রাইট আ লেটার, হি উইল রাইট আ লেটার। সে সে একটা চিঠি লিখছে, হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছিল, হি ওয়াজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখতে থাকবে, হি উইল বি রাইটিং আ লেটার। তাহলে এইভাবে রাইট ভার্ব দিয়ে সে একটা চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন আ লেটার। সেইভাবে রাইট ভার্ব দিয়ে আমি কিন্তু যে কোনো টেন্স মেনটেন করে সেন্টেন্স তৈরি করতে পারবো। রাইট মানে লেখা, এই লেখা শব্দটাকে বিভিন্ন টাইমে আমি পরিবর্তন করতে পারবো যদি আমার রাইট ভার্বের অন্যান্য ফর্মগুলো জানা থাকে এবং টেন্সের স্ট্রাকচার গুলো জানা থাকে। বোঝার চেষ্টা করেন, এইভাবে সিং ভার্ব দিয়েও সেন্টেন্স তৈরি করা যাবে, 12টা টেন্সে এটাকে ব্যবহার করা যাবে। ড্রাইভ ভার্ব দিয়েও হবে, ড্র ভার্ব দিয়েও হবে। ইন দ্যাট ওয়ে এই যে বি, বি এর দুইটা অর্থ, রাইট মানে যেমন লেখা, ড্রাইভ মানে যেমন চালানো, সিং মানে যেমন গাওয়া। বি এর অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাওয়া, একটা হচ্ছে থাকা। মানে এক্সটেনশনে বা অবজেক্টের যে জায়গাটা ওইখানে যদি প্লেস থাকে তাহলে বি এর মানে থাকা, যদি পার্সন বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া। কেমন সেটা? যেমন হি রাইট সে লেখে, তাহলে আমি যদি বলি হি বি, এর বাংলা অর্থ কি জানেন? সে হয়। আমি যদি বলি সে হবে, সে লিখবে, তাহলে হি উইল রাইট, তাই না? এরকম না, হি উইল রাইট সে লিখবে, তাহলে সে হবে হি উইল বি বা সে থাকবে। তাহলে আমি যদি বলি হি উইল বি আর ডক্টর, সে একজন ডাক্তার হবে। অথবা এই ডক্টর মানে যদি আমার এক্সটেনশনে নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে যে কোনো জায়গার আগে প্রেপোজিশন ব্যবহার করতে হয়, অ্যাট অথবা ইন। যদি এরকম হয় হি উইল বি ইন ঢাকা, এর বাংলা অর্থ সে ঢাকায় থাকবে, হি উইল বি ইন ঢাকা। কি বললাম অর্থটা? সে ঢাকায় থাকবে। তাহলে বি এর মানে হওয়া অথবা থাকা। বি এর বাংলা অর্থ কি? হওয়া অথবা থাকা। যদি এক্সটেনশনে পার্সন থাকে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে বি এর মানে থাকা। শ্যাল বি উইল বি থাকলে অনেকেই মনে করে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বাট এটা কন্টিনিউয়াস, এটা ইনডিফিনিট। এখানে বিটা মেইন ভার্ব, উইলটা অক্সিলারি ভার্ব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি হয়, তারপরে আরেকটা ভার্ব থাকে এবং তার সাথে আইএনজি থাকে। কিন্তু এখানে কিন্তু এই বিটাই মেইন ভার্ব। তাহলে আমি যখন বলছি হি বি এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। এখন বিটা হচ্ছে বেস ফর্মের ভার্ব, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মটা এই ক্ষেত্রে আলাদা। তো আমরা বি না বলে এখানে বলি যে হি, বি এর পরিবর্তে কিসের ব্যবহার করি? হি ইজ আ ডক্টর, কারণ এই বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর। এটা একটু ডিফারেন্ট অন্যান্য সব ভার্বের মতোই, মানে অন্য সব ভার্বের এই প্রেজেন্ট ফর্ম যেটা বেস ফর্ম বা রুট ফর্ম সেটা, বাট এটা একটু ডিফারেন্ট। সো হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডক্টর। অথবা হি ইজ ইন ঢাকা, সে ঢাকায় থাকে বা ঢাকায় আছে। সাবজেক্ট নিজে কোনো কিছু হয় বা নিজে কোনো জায়গায় থাকে। এখন অ্যাম ইজ আর থাকলে অনেকে মনে করে কন্টিনিউয়াস টেন্স, কারণ ওই যে টেন্সের স্ট্রাকচারে আছে অ্যাম ইজ আর, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু না, কন্টিনিউয়াস কখন হবে? যদি এই অ্যাম ইজ আর এর পরে আরেকটা ভার্ব থাকে,
তার সাথে আইএনজি হয়, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে হি রোট এ লেটার, রাইট এর পাস্ট ফর্ম যেমন রোট, এই বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার, তাহলে হি ওয়াজ আ ডক্টর। এর বাংলা অর্থ হচ্ছে সে একজন ডাক্তার ছিল, সে একজন ডাক্তার ছিল, বা হি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল। তাহলে ওয়াজ আর থাকলেই কি পাস্ট কন্টিনিউয়াস হবে? না, এটা পাস্ট ইনডিফিনিট, কারণ এখানে ওয়াজটা মেইন ভার্ব। এর আগেরটা হি ইজ আ ডক্টর, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এখানে ইজটা মেইন ভার্ব, এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে কি হবে? এখানে আমার ওই হি উইল, এখানে বিটাই হবে, যেহেতু মডাল বা উইল এর পর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পর মেইন ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বসে। সো হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। এটা হচ্ছে বি ভার্ব দিয়ে ইনডিফিনিট টেন্সের তিনটা সেন্টেন্স। আবার দেখেন, হি ইজ রাইটিং আ লেটার, সেটা একটা চিঠি লিখছে। এখন রাইট এর কন্টিনিউয়াস ফর্ম রাইটিং, বি এর কন্টিনিউয়াস ফর্ম বিং। আমি যদি বলি হি ইজ বিং আ ডক্টর, এর বাংলা অর্থ কি? সে একজন ডাক্তার হচ্ছে। ডাক্তার হওয়াটা তার একটা প্রসেসিং এর ভিতরে আছে, হচ্ছে, একটা কাজ হচ্ছে বা চলছে, যাচ্ছে, এরকম। এবার আমি যদি এখানে হি ওয়াজ বিং আ ডক্টর এরকম যেতাম, সে একজন ডাক্তার হচ্ছিল। আমি যদি এখানে হি হ্যাজ রিটেন আ লেটার, হ্যাঁ, তাহলে আমি যদি এখানে এরকম বলতাম সে একটা চিঠি লিখেছে, তাহলে হি হ্যাজ বিন আ ডক্টর, বি এর পাস্ট পার্টিসিপল বিন আ ডক্টর, এর বাংলা অর্থ কি? সে একজন ডাক্তার হয়েছে, একটা ডাক্তার হয়ে গেছে, সে একজন ডাক্তার হয়েছে, হি হ্যাজ বিন এ ডক্টর। সো এইভাবে আর কি মূলত আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা মনে করি কি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, এগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে। কিন্তু না, মূলত এই যে অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব তখন হয় যখন এরা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে বসে। কিন্তু এই প্রত্যেকটা ভার্বই, মানে অ্যামিজার, অজয়ের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এই প্রত্যেকটা ভার্বই অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বের মতো, অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বের মতো তাদের নিজস্ব অর্থ অনুসারে যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে অ্যাজ আ মেইন ভার্ব। রাইট মানে যেমন লেখা, সিং মানে যেমন গাওয়া, ড্রাইভ মানে যেমন চালানো, এই ভার্বগুলোর যেমন পাঁচটা ফর্ম আছে, এই ভার্বগুলোকে যেমন প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব বলছি, এই ভার্বগুলোকে যখন যেমন 12টা টেন্সেই লেখা যায়, এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এদেরও নিজস্ব অর্থ আছে, এদেরও পাঁচটা ফর্ম আছে, এদেরকেও প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে অ্যাপ্লাই করা যায় এবং তাদের নিজস্ব অর্থ অনুযায়ী সেন্টেন্সের অর্থ দিয়ে থাকে বা তৈরি হয়। আমাদের যে কনসেপ্ট বা যে ধারণা যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্সে বসে, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে, কারণ এগুলো সব টেন্সে ব্যবহার হতে পারে। যেমন এই যে বাক্যটা বললাম, হি হ্যাজ বিন আ ডক্টর, এই হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলে অনেকে ভাবে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্যাসিভ ভয়েস, বাট এটা পারফেক্ট কন্টিনিউয়াস এরও কোনো সেন্টেন্স না, এটা প্যাসিভেরও কোনো সেন্টেন্স না, এটা জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের সেন্টেন্স। সাবজেক্ট হি, হ্যাজটা অক্সিলারি ভার্ব, এটা স্ট্রাকচারের নিয়ম অনুসারে বসে, বিনটা হচ্ছে বি থেকে আসছে, হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। আমি যদি ডাক্তার না বলে যদি বলতাম হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 2 মান্থ, সে 2 মাস ঢাকায় থেকেছে, বাংলাটা এরকম হতো, হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 2 মান্থ, সে 2 মাস ঢাকায় থেকেছে, আমার বিষয়টা এরকম হতো। সো এটা আমাকে বুঝতে হবে, হ্যাজ বিন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, হ্যাজ বিন প্যাসিভ ভয়েসেও হয়, আবার এই অ্যাক্টিভ ভয়েসেও হ্যাজ বিন হয়। এখানে বিনটা মেইন ভার্ব, যখন পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে তখন হ্যাজ বিন এর পর আরেকটা ভার্ব তার সাথে আইএনজি হয়। যেমন হি হ্যাজ বিন স্টাডিং ফর 5 ইয়ার্স, সে 5 বছর ধরে পড়াশোনা করছে। সো এখানে হ্যাজ বিন এর পর আরেকটা ভার্ব তার সাথে আইএনজি, সো এরকম হতে পারে। আবার প্যাসিভ ভয়েসে যেমন ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে, এই হ্যাজ বিনের পরে আরেকটা ভার্ব তার সাথে ইডি, প্লেড। কিন্তু এখানে এই বিনটা নিজেই মেইন ভার্ব, মানে হি হ্যাজ বিন এ ডক্টর, বিনের মানে এখানে হওয়া বোঝাচ্ছে, হওয়া অর্থে আপনি যদি বলেন হি হ্যাজ গট আ ডক্টর, এটাও কিন্তু কারেক্ট, সে একজন ডাক্তার হয়েছে। হি হ্যাজ গট না বলে আপনি যদি বলেন হি হ্যাজ বিকাম এ ডক্টর, এটাও আপনার কারেক্ট, অর্থাৎ বিন, গট, বিকাম, হ্যাঁ, তিনটাই কিন্তু সেম মিনিং দেয়, হওয়া, হওয়া অর্থ দেয় হওয়া। হ্যাঁ, তাহলে সে হয়েছে, হি হ্যাজ বিন, হি হ্যাজ গট, হি হ্যাজ বিকাম আ ডক্টর। ঠিক আছে। সো বিন এর বাংলা অর্থ কি তাহলে এখানে? হওয়া। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, সব কথার এক কথা,
আবারও বলি আপনাদের, যেটা আমরা জানি না, এগুলো বেসিক গ্রামার, খুবই সিম্পল বিষয়। বাট এই জায়গাগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইংলিশে কথা বলতে গেলে কনফিডেন্ট পায় না, কনফিউশন ফেস করে। তো সেই কনফিডেন্টটা যাতে আপনাদের আসে, তার জন্য বলছি এই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার থাকতে হবে। তো সব কথার এক কথা হচ্ছে এইটা, এই যে অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলো সম্পর্কে আমাদের যে কনসেপ্ট, যে এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই অ্যাম ইজ আর ওয়াজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে বসে, ডু ডাজ ডিড প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, এটা ভুল। আপনাদের মনে রাখতে হবে এগুলো অক্সিলারি, ঠিক আছে, অক্সিলারি তখন হয় যখন অন্য মেইন ভার্বের পূর্বে বসে। কিন্তু এই প্রত্যেকটা ভার্বই, অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, প্রত্যেকটা ভার্বেরই নিজস্ব অর্থ আছে। প্রত্যেকটা ভার্বেরই অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতো 5টা ফর্ম আছে। প্রত্যেকটা ভার্বই যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুসারে ব্যবহৃত হতে পারে বা বসতে পারে। একটা জায়গায় স্থির থাকলে হবে না। আমি কি বোঝাতে পারলাম, কি বললাম আপনাদেরকে? বুঝতে পারছেন? এগুলোকে যে আমরা অক্সিলারি ভার্ব বলি, হেল্পিং বলি না, এই প্রত্যেকটা ভার্বের নাম আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বোঝা গেল কথাটা, যতটুকু বললাম? আচ্ছা, এই জন্য এখানে সেই কথাটাই বলছে। কই গেল এর আগের ফাইলটা? এই যে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহারটা কোথায়, মানে প্রেজেন্ট বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, তো এই অ্যামিজার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বসে, সেইটা বলছে। যেমন এই যে বাক্যগুলো দেখেন, আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার, রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট, রূপা ইজ আ বিউটিফুল গার্ল। এই বাক্যগুলোতে এই অ্যাম ইজ আর ছাড়া আর কোনো ভার্ব নেই, এই অ্যাম ইজ আরটাই এখানে মূলত মেইন ভার্ব। মানে এগুলো কোনো কন্টিনিউয়াস টেন্স না, এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স বা বাক্য। জাস্ট এইটাই আপনাকে বুঝতে হবে, কোন টেন্স এগুলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সে কি হয়? কন্টিনিউয়াস টেন্সে এই অ্যামিজার গুলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এইটা বাদে আর একটা মেইন ভার্ব থাকে, অর্থটা মূলত ওই মেইন ভার্ব দিয়ে থাকে। অ্যামিজার, অজার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলো তখনই অর্থ দেয় যখন একটা বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে। কিন্তু এই জায়গাটাতে এগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব, অর্থাৎ মেইন ভার্বটাকে মূলত কথা বলতে সাহায্য করে। ঠিক আছে, যেমন হি ইজ প্লেইং ফুটবল, এখানে প্লে মানে খেলা, এই ওয়ার্ডটাই মূলত প্রকাশ পাবে। সো ইজ প্লেইং এর মানে কি, খেলছে, সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে, তারা একটা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। তাহলে এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সেন্টেন্স। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। এখানে যে অ্যামিজারটা থাকে এদের কোনো মানে নেই, দ্যার ইজ নো মিনিং। অ্যামিজার যে বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে সেই বাক্যে অর্থ দেয়, এই হওয়া বা থাকা, এই অর্থটা দেয়। বাট যেখানে অ্যামিজারের পর আরেকটা ভার্ব থাকে, সেই ভার্বগুলোই মূলত অর্থ দেয়। আর অ্যামিজারের ব্যবহার এই কন্টিনিউয়াস টেন্সে বা পারফেক্ট টেন্স বা অন্যান্য জায়গায় মূলত একটা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য হয়ে থাকে। হ্যাঁ, খুবই সিম্পল ভাবে করা যায় এটার ব্যবহার করে। যেমন ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আরেন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না, আই মিন ভাত খাইতেছো না। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না। আরেন্ট অর্থাৎ আর নট, আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না। আমাদের
কোশ্চেন বা প্রশ্ন মূলত দুই ভাবে হয়ে থাকে, আমি আগেও বলছি কোশ্চেন বা প্রশ্ন। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, একটাকে বলা হয় ডাবল ইউএস কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি বা হেল্পিং ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। যেমন এইখানে যদি এতটুকু আমি বলি, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে, তারা কি ফুটবল খেলছে, এর আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। যেমন ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল। ওয়াই আরন দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। ওয়াই আরন দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। ওয়ার আর দে প্লেইং ফুটবল। সো এইভাবে এটা হয়ে থাকে। অর্থাৎ ইয়েস নো কোশ্চেনটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেন হয় সেটা। আর তার আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে দেন তাহলে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। এরপর আমি গত ক্লাসে আপনাদের কিছু হোম ট্যাক্সও দিয়েছিলাম। আমি বলছিলাম একটা সেন্টেন্সকে শুধু তৈরি করলে হবে না, ট্রান্সফর্ম করা শিখতে হবে। কতগুলো ওয়েতে, কতগুলো পার্ট একটা বাক্যকে আমরা ট্রান্সফর্ম করতে পারি। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে। ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন একটি গাড়ি চালাচ্ছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে একটি গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন একটি গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন একটি গাড়ি চালাচ্ছে না। ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে না। সো এই যে সেন্টেন্স গুলো বুঝতে হবে। দেখেন পাস্ট টেন্সের ভিতরেও সেম, ওয়াজ ওয়ার, আর প্লুরাল ফর্ম হলে ওয়ার, সিঙ্গুলার ফর্ম হলে ওয়াজ। সো এইখানেও দেখেন এই যে বাক্যগুলো ওয়াজ এর থাকলে অনেকে মনে করে পাস্ট কন্টিনিউয়াস, বাট না। হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে আর প্লেয়ার্স, রহিম ওয়াজ এ গুড ডক্টর, ইউ আর হ্যাপি, ইউ আর এ স্মার্ট গার্ল। অর্থাৎ এই অ্যাম ইজ আর ওয়াজ আর যদি মেইন ভার্ব হিসেবে থাকে সেটাকে বলতে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। কমপ্লিমেন্ট মানে সাবজেক্টে যে থাকে অবজেক্ট বা এক্সটেনশনও সেই ব্যক্তি বা বস্তুকে নিয়ে কথা বলা হয়। এরপর হচ্ছে ফিউচার। ফিউচারে আমার বি বসবে, যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। হ্যাঁ। সো এইভাবে এই সেন্টেন্স গুলো, ইউ উইল বি টিচার, আর টিচার হবে, তুমি একজন শিক্ষক হবে। সো এইভাবে এই বিষয়গুলোকে কভার করতে হবে। এরপর কিভাবে এগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় সবকিছু এখানে দেওয়া আছে। এরপর দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আবার শ্যাল বি বা উইল বি এর ব্যবহার হয়, যেটা বলছিলাম। যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা একটা ছবি আহ, আহ, আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকা যেতে থাকবে। উই উইল বি লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতে থাকবো। অর্থাৎ ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে একটা পিরিয়ড অফ টাইম নিয়ে বা একটা লং টাইম নিয়ে। এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভের সিস্টেমও দিয়েছে, যে আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। উইল আই, তারপরে বি, তারপর ইটিং। উইল হি বি ড্রাইভিং এ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। রুমা কি ছবি আঁকতে থাকবে। তো এই হচ্ছে ফাংশন, এই হচ্ছে বিষয়। এই বিষয়গুলো আপনাদেরকে কাভার করতে হবে। এখন দেখেন শুধু একটা করলে হবে না, একটার সাথে আরেকটা কম্পেয়ার করে এগোতে হয়। আমি একটু ডু ভার্বের কাছে যাব, আগে এটা একটু দেখেন, আবার এখানে আমরা ফিরবো। একটু ডু ভার্ব নিয়ে কথা বলবো। কম্পেয়ার করে পড়লে এটা ডেভেলপ করা যায়, দ্রুত মনে রাখা যায়। এই যে ডু ডাজ ডিড, এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত, কিন্তু এদের ব্যবহারটা কি। আমরা এক কথায় সিম্পলি ডু মানে কি জানি, ডু মানে করা। হ্যাঁ, কিন্তু দেখেন আমি যদি এরকম একটা বাক্য আপনাকে বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, আপনি কি ইংরেজি শেখেন বা তুমি কি ইংরেজি শেখো, তখন কেন এটা বলছি যে তুমি কি ইংরেজি শেখো।
এটা কোশ্চেন, তাই আমি বলছি। কোশ্চেনটা করলাম কি দিয়ে? ডু দিয়ে। তার মানে ডে টু ডে লাইফে মোস্ট অফ দ্য টাইম এই ডু এর ব্যবহারটা আমাদের করতে হয় বা করতে হবে। তো দেখেন এই ক্লাসটি থেকে আমরা ডু ডাজ ডিড এর সকল সমস্যা সমাধান করব। আর ডু এর মানে হচ্ছে করা, যেটা আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল। এছাড়া ডু এর ব্যবহারটা কিভাবে হয় দেখেন। হুম, এখানে বলছে আই ডু মাই ওয়ার্ক, হি ডিড হিজ ওয়ার্ক, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। হ্যাঁ, এখন যে কথাটা সেটা হচ্ছে ডু ভার্বের মেইন ব্যবহারটা কোথায়। গত ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে, 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে। কেন এই কথাগুলো বলছি? এর মেইন রিজন হচ্ছে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কেন এই কথাগুলো বলছি দেখেন। আমাদের যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে ওই বাক্যের ভিতরে যে হেল্পিং বা অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। ওই হেল্পিং বা অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে নেওয়া হয় তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়। হ্যাঁ, সো এই জায়গাটাতে যে বিষয়টা, একটা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার নিয়ম কি দেখেন। এখানে কয়েকটা বাক্য আছে, এটা যদি আপনারা একটু দেখেন আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ আর নট ড্রাইভিং এ কার, তুমি গাড়ি চালাচ্ছ না। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজটা সম্পন্ন করেছে। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ সম্পন্ন করেনি। রহিম হ্যাজ নট। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার। তাহলে দেখেন যে কোনো সেন্টেন্স বা বাক্যকে খুব সহজেই কিন্তু নেগেটিভ করা যায়। অর্থাৎ জাস্ট অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে নট বসালেই যে কোনো সেন্টেন্স বা বাক্যকে কি করা সম্ভব? নেগেটিভ। এরপর দেখেন আরেকটু বোঝার চেষ্টা করেন। একটা বাক্যকে আপনি যদি ইন্টারোগেটিভ করতে চান তাহলে কি করবেন? অক্সিলারি বা হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন। যেমন আই অ্যাম ইটিং রাইস, সো অ্যাম আই ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস, এখানে কি বলছে যে অ্যাম আই ইটিং রাইস। হ্যাঁ, আমি কি ভাত খাচ্ছি? অ্যাম আই ইটিং রাইস? হি ইজ প্লেইং ফুটবল, সো ইজ হি প্লেইং ফুটবল? ইজ হি প্লেইং ফুটবল? ইজ হি প্লেইং ফুটবল? এরপর দেখেন কি বলছে, দে আর ওয়াচিং টিভি। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? হ্যাঁ, ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। আর ইউ ড্রাইভিং এ কার, তুমি কি একটা গাড়ি চালাচ্ছ? আর ইউ ড্রাইভিং এ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম তার কাজ সম্পন্ন করেছে। কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সো হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম কি তার কাজ করেছে? হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম কি তার কাজ করেছে? হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম কি তার কাজ করেছে? এরপর দেখেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, জাস্ট ওয়েট। ডু, past past participle done,
এইভাবে ডু এর ব্যবহারটা হয়। যেমন এখানে আমি মাত্র বললাম আপনাদের যে আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি, বা হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হ্যাঁ, তো এইভাবে আমরা ডু ভার্বের ব্যবহার করি, এটা ঠিক আছে। কিন্তু ডু ভার্বের সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবহারটা, ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে এই ডু ডাজ ডিড প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। যেমন আপনাদের যে জায়গাটায় দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এইগুলো যে একটা সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, এই পার্টগুলো ছিল। হি উইল প্লে ফুটবল, উইল হি প্লে ফুটবল, আই উইল গো টু দ্য মার্কেট, উইল আই গো টু দ্য মার্কেট, হি উইল বি ড্রাইভিং আ কার, উইল হি বি ড্রাইভিং আ কার। কিন্তু আমাদের যেটা দেখতে হবে, যেমন এই যে বাক্যগুলো দেখেন, এই বাক্যগুলো দিকে যদি আপনি একটু ফোকাস করেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে বসেছিল, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে বসেছিল। হ্যাঁ, দে গো টু স্কুল, হি রাইটস আ লেটার, হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, সে বিষয়টা আলোচনা করেছিল, হি ডিসকাস দ্য ম্যাটার, সে বিষয়টা আলোচনা করেছিল। আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, এই জায়গাগুলোতে, এই সেন্টেন্স গুলোতে আপনাদের বোঝার চেষ্টা করতে হবে, এই সেন্টেন্সগুলোতে কোনো অক্সিলারি ভার্ব বা কোনো হেল্পিং ভার্ব কি আছে? নেই। সাবজেক্টের পরে ডিরেক্টলি মেইন ভার্ব, এখানে মেইন ভার্বের পাস্ট ফর্ম আছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো আমি কি বলছি যে আমাদের নিয়ম হচ্ছে যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতর যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে নেগেটিভ হয়। ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়। তাহলে এই জায়গাটাতে আমরা কি করব? এই জায়গাটাতে আমরা ওই ডু ডাজ ডিড এর সাহায্য নিব। আমি তো আর মেইন ভার্বের সাথে নট বসাতে পারি না। ডু ডাজ ডিড এর সাহায্য নিয়ে একটা সেন্টেন্স বা বাক্যকে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার পারসন আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নামকে যদি ইন্ডিকেট করে সেইটা থার্ড পারসন সিঙ্গুলার। সো এই জায়গাটাতে আমার আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই ডু নট প্লে ফুটবল। দে ড্র পিকচার, দে ডু নট ড্র পিকচার। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ডু নট অর ডোন্ট ইট রাইস। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, আই ডোন্ট রাইট আ লেটার। আই সিং আ সং, আমি একটা গান গাই, আই ডোন্ট সিং আ সং, আমি গান গাই না। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, ভার্বের সাথে এস বা ইয়েস বসে। সো হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না, সে ফুটবল খেলে না। শি সিংস আ সং, সে একটা গান গায়। শি ডাজেন্ট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজেন্ট ড্র পিকচার, রহিম ছবি আঁকে না, রহিম ছবি আঁকে না। ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। তাহলে দেখেন, এতগুলো সবই বুঝছেন, কিন্তু এই সেন্টেন্সটা কি বুঝতে পারছেন? ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, এইরকম কেন হলো? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। নেগেটিভ করার ক্ষেত্রে ডাজের ব্যবহার হয়। যখন ডাজ বসবে তখন মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না, ওটা বেস ফর্মে চলে আসে। এই দেখেন, যখন আপনি ইন্টারোগেটিভ করছেন, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, দে ড্র পিকচার, ডু দে ড্র পিকচার, ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, আই রাইট আ লেটার, ডু আই রাইট আ লেটার, আই সিং আ সং। এটা ডু আই সিং আ সং এরকম হবে, এখানে একটু ভুল আছে। হি প্লেস ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, শি সিংস আ সং, ডাজ শি সিং আ সং, এখানে নট হবে না, জাস্ট ডাজ শি সিং আ সং। রহিম ড্রস আ পিকচার, ডাজ রহিম ড্র পিকচার। ইট হ্যাজ আ রেড কালার, ডাজ ইট হ্যাভ আ রেড কালার। এইটা কিভাবে হয় আমি এটা আপনাদেরকে এখন একটু বোঝাবো। তার আগে পাস্ট টেন্সটা দেখেন।
পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর ভি টু ভার্বের পাস্ট ফর্ম। যখন আপনি নেগেটিভ করবেন, যে পার্সনই হোক, ফার্স্ট, সেকেন্ড বা থার্ড, ডিডের ব্যবহার করতে হবে। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বের ওই পাস্ট ফর্ম মানে ভি টু আর থাকে না, কারণ ডিডটা ডু থেকে আসে, ওটা অলরেডি একটা পাস্ট ফর্মের ভার্ব। পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না। সো ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসে। সো আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম? আমাদের যতগুলো টেন্স আছে, 12টা টেন্সের ভিতর এই পাস্ট টেন্সে সব থেকে বেশি ভুল হয়, স্টুডেন্টরা ভুল করে। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র আ পিকচার, সে কি একটা ছবি এঁকেছিল? এইভাবে সবগুলো সেন্টেন্স দেওয়া আছে, দেখেন। এখানে একটু বোঝার চেষ্টা করেন লাস্ট সেন্টেন্স কিভাবে দেওয়া। আহ দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। তারা একটা গাড়ি চালিয়েছিল। সো ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি। এরকম সেন্টেন্স ট্রান্সফর্ম করা শিখতে হবে। এবং একটা সেন্টেন্স নেগেটিভ বা ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ হলে ইনস্ট্যান্টলি তার বাংলা, তার ইংলিশ এটা করতে হবে, ইনস্ট্যান্টলি এটা করতে হয়। এটা গেল একটা সাইড। এবার দেখেন এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো অনেকেই বোঝে না। হ্যাভ ভার্বের উপর ক্লাসটা নেক্সট ক্লাসে নিব। আজকে দেখাতে গেলে পারবেন না আপনারা এটা নিতে, কারণ এটা অনেক বড় একটা পার্ট। তারপরে একটা কনসেপ্ট আমি একটু দেই আপনাদের, বোঝার চেষ্টা করেন। আহ মনে করেন আমি একটা সেন্টেন্স বা একটা বাক্য লিখবো। ফর এক্সাম্পল, মনে করেন আমি যদি বলি আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। অনেকে এই সেন্টেন্সটাকে এইভাবে নেগেটিভ করবেন, আই হ্যাভ নট এ কার। অথবা মনে করেন আমি যদি বলি হি হ্যাজ আ হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। আপনারা এটাকে এইভাবে নেগেটিভ করবেন, হি হ্যাজ নট আ পেন। আবার হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। অনেকে এইভাবে নেগেটিভ করবেন যে হি হ্যাড নট আ কার। এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি এবং নেগেটিভ করছি, এইগুলো হচ্ছে ভুল। কেন ভুল জানেন? দেখেন, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এইটার নেগেটিভ হচ্ছে আই ডোন্ট হ্যাভ আ কার। আই ডোন্ট হ্যাভ আ কার। এখন কেন আই ডোন্ট হ্যাভ আ কার হবে? এটা কেন হবে না? এটার মেইন কারণ কি, এটা হবে না কেন? আর কেন এইটা হবে, আই ডোন্ট হ্যাভ আ কার, এটা কারেক্ট কেন? হি হ্যাজ আ পেন, হি হ্যাজ নট এ পেন আমরা বলি, কিন্তু এটা এরকম হবে মূলত, হি ডাজেন্ট হ্যাভ আ পেন। এইটা সব থেকে বেশি কনফিউশন হয়। হি ডাজেন্ট হ্যাভ আ পেন, হ্যাভ আ পেন, তার কলম আছে, তার কলম নেই। হি ডাজেন্ট হ্যাভ আ পেন। অর্থাৎ এই জায়গাটাতে, এই জায়গাটাতে দেখেন, হি হ্যাজ আ পেন, হি ডাজেন্ট হ্যাভ আ পেন।
হি হ্যাজ নট এ পেন, এই যে যেটা, এটা হবে না। কেন এটা হবে না, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আর কেন এইটা হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। হি হ্যাড আ কার, অনেকে হি হ্যাড নট এ কার বলে, কিন্তু এটা হি ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ আ কার এরকম হবে। তার গাড়ি নেই, হি ডিডেন্ট হ্যাভ আ কার হবে। এখন কেন এরকম হবে, এর মেইন কারণ কি? এর মেইন কারণ হচ্ছে হ্যাভ নট বা হ্যাজ নট তখন বসবে যখন এই হ্যাভ, হ্যাজ বা হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্স বা বাক্যে বসে। কি হিসাবে বলছি? অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বাক্যে বসে। অক্সিলারি মানে কি? যদি এগুলো পারফেক্ট টেন্সের সেন্টেন্স হয়। এইখানে যে বাক্যগুলো আপনারা দেখছেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই হ্যাভ আ কার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার একটা গাড়ি আছে, আছে তো আছেই। হি হ্যাজ আ পেন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। হি হ্যাড আ কার, এটা পাস্ট ইনডিফিনিট। মানে এগুলো কোনো পারফেক্ট টেন্স না, প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পর মেইন ভার্বের বেস ফর্ম হ্যাভ, সাবজেক্টের পর হ্যাজ। এখানে হ্যাজটা কেন হলো? এর কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। কিন্তু এই যে হ্যাবের যে থার্ড পারসন ফর্ম বা V5, সেটা এরকম হ্যাপস না, হ্যাপস না, সেটা হচ্ছে হ্যাজ। দেখেন, এই যে ভার্বের ফর্মগুলো লিখছি, আমাদের গতানুগতিক বইগুলোতে বা আমাদের যত আমাদের যত গ্রামার বইগুলো আছে, এই সমস্ত বইগুলোতে ভার্বের টোটাল ফর্ম দেওয়া থাকে তিনটা: প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। কিন্তু বাকি দুইটা ফর্মও জানার প্রয়োজন আছে। যেমন দেখেন, রাইট থেকে রাইটস, সিং থেকে সিংস, ড্রাইভ থেকে ড্রাইভ। এই ফর্মগুলো কখন হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ড্র থেকে ড্রস, ডু থেকে ডাস। তাহলে এই হ্যাবের থার্ড পারসন ফর্ম হ্যাপস হওয়া উচিত ছিল, কিন্তু হ্যাপস, কিন্তু এটা হ্যাপস না, এটা হ্যাজ। এই জন্য মনে করেন আমি একটা বাক্য এইভাবে লিখলাম যে হি, কথাটা বলছেন হি। এবার আমি ভার্ব লিখবো, সে স্কুলে যায়। তাহলে গো মানে কি? যাওয়া। তাহলে আমি যদি এখানে গো ভার্বটা লিখি এর সঙ্গে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন গো, এই গো মানে কি? যাওয়া। এর পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল কি? গান, প্রেজেন্ট পার্টিসিপল কি? গোয়িং, থার্ড পারসন কি? থার্ড পারসন হচ্ছে গোজ। তাহলে আমি যদি বলি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, আপনি এটা নেগেটিভ করার ক্ষেত্রে কি হি গোজ নট টু স্কুল বলেন? বলেন না তো। তাহলে কেন আপনি হ্যাজ নট বলবেন? তাহলে এই গোজটা কি? V5, যায়। এই হ্যাভ মানে কি? আছে। তাহলে হ্যাজ মানে কি? আছে। আই হ্যাভ, আমার আছে। আর যদি সাবজেক্ট হি হয়, থার্ড পারসন হয়, তাহলে হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। এখন এই যে হি গোজ টু স্কুল, এটা আপনি নেগেটিভ করবেন। আপনি কি গোজ নট বলেন? হি গোজ নট টু স্কুল। না, আপনি কি বলেন? হি ডাজেন্ট, ডাজের ব্যবহার করেন, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেগেটিভ করতে গেলে ডাজ আছে, এই যে ডাজ। তাহলে যখন আপনি ডাজের ব্যবহার করছেন, তখন কিন্তু আবার আর গোজ বসাচ্ছেন না, বসান না। তখন কি বসান? এই গোজটা গোতে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চলে আসে। কারণ ডাজও থার্ড পারসন ফর্ম, গোজও থার্ড পারসন ফর্ম। পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার পাশাপাশি বসতে পারে না। এই জন্য হি ডাজেন্ট গো টু স্কুল আমরা এরকম লিখি। তাহলে হি গোস টু স্কুল, এটার নেগেটিভ কি? হি ডাজেন্ট গো টু স্কুল। তাহলে হি হ্যাজ আ কার, হ্যাজ কি? থার্ড পারসন ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে তার গাড়ি নেই, আমরা অনেকে হি হ্যাজ নট এ কার বলি। আমি কি গোজ নট বলি? তাহলে বলি না। তাহলে হ্যাজ নট কেন বলবো? তাহলে আমরা এখানে কি বলবো? হি ডাজেন্ট, ডাজের ব্যবহার করব। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজের ব্যবহার করব। আর ডাজ ব্যবহার করলে আর হ্যাজ থাকবে? কারণ ডাজও থার্ড পারসন ফর্ম, হ্যাজও থার্ড পারসন ফর্ম। এজন্য ডাজ ব্যবহার করলে এই গোসটা যেমন গো হয়ে গেছে, এই হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। এই জন্য এটা হ্যাভ হয়ে যায়। হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার। হি হ্যাজ আ পেন, হি ডাজেন্ট হ্যাভ আ পেন। এরকম লিখবেন, কখনোই হ্যাজ নট লিখবেন না। আপনি কি গোজ নট লেখেন? তাহলে আপনি হ্যাজ নট কেন লিখবেন? এইভাবেই আমার হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস, নট পারফেক্ট, পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট। সাবজেক্টের পর হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, V2। তাহলে হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। তাহলে এই হ্যাডটা কি? হ্যাডটা হচ্ছে সেকেন্ড ফর্ম ভার্বের। হ্যাঁ। আর এইটা ডু এর সেকেন্ড ফর্ম কি? ডিড। তাহলে আমি পাস্ট টেন্সের নেগেটিভ করতে গেলে আমরা অনেকে হ্যাড নট বলি। মনে করেন হি
ওয়েন্ট টু স্কুল, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আমি কি এখানে ওয়েন্ট নট টু স্কুল বলি? এই বাক্যটাকে নেগেটিভ করার ক্ষেত্রে কি করি? হি ডিডেন্ট, ডিডেন্ট ব্যবহার করি। হি ডিডেন্ট গো, গো টু স্কুল লিখি, যে সে স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যায়নি। হি ডিডেন্ট গো টু স্কুল। অর্থাৎ এই যে ওয়েন্টটা পাস্ট ফর্মের ভার্ব, ডিডও পাস্ট ফর্মের ভার্ব। তো যখন আমি ওয়েন্ট বসাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ করতে গেলে ডিড বসাচ্ছি। ডিড বসালে আর ওয়েন্ট বসে না, পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, গো হয়ে যায়। এই জন্য হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হি ডিডেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। তাহলে হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। এটা যখন আমি নেগেটিভ করছি, ডিড বসাচ্ছি, তো ডিডও পাস্ট ফর্ম, হ্যাডও পাস্ট ফর্ম। তাহলে ডিড বসালে হ্যাডটা হ্যাভ হয়ে যাবে। অর্থাৎ হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল, তার গাড়ি ছিল না। হি ডিডেন্ট হ্যাভ আ কার, ডিডেন্ট হ্যাভ আ কার। তাহলে কেন হ্যাড নট হবে না? কারণ আমরা হ্যাজ নট, হ্যাড নট, হ্যাভ নট বসাই। কখন বসাই জানেন? যখন এই হ্যাভ, হ্যাজ, হ্যাড গুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে, হেল্পিং ভার্ব হিসেবে বসে। মেইন ভার্ব হিসেবে বসলে বসানো যায় না। মেইন ভার্বের সাথে কি নট বসানো যায়? যায় না। অক্সিলারি বা হেল্পিং মানে যখন পারফেক্ট টেন্সে হয়, যেমন আমি যদি বলি হি হ্যাজ প্লেড ক্রিকেট, হ্যাঁ সে ক্রিকেট খেলেছে, এখানে হ্যাজটা অক্সিলারি ভার্ব, প্লেডটা মেইন ভার্ব, আর একটা ভার্ব আছে। এই জন্য আমি এখানে বলতে পারি হি হ্যাজেন্ট বা হি হ্যাজ নট প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেনি, এরকম বলতে পারি। আমি যদি বলি যে হি হ্যাড কমপ্লিটেড, কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটা সম্পন্ন করেছিল, এটা পাস্ট ইনডিফিনিট। এখানে হ্যাড এর পরে আরেকটা ভার্ব আছে কমপ্লিটেড, এইখানে আমি নেগেটিভে বলতে পারি যে হি হ্যাডন্ট বা হি হ্যাড নট কমপ্লিটেড, হ্যাঁ হি হ্যাড নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এরকম বলতে পারি। কিন্তু যেখানে এই হ্যাড ছাড়া আর কোনো ভার্ব নেই, হ্যাজ ছাড়া আর কোনো ভার্ব নেই, হ্যাভ ছাড়া আর কোনো ভার্ব নেই, এই হ্যাভ, হ্যাজ, হ্যাডই মেইন ভার্ব, তার মানে এটা প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলেই যে পারফেক্ট টেন্স হবে, বিষয়টা এরকম না। এইটা আমাদের আরেকটা ভুল, এই ভুলগুলো আমরা করে থাকি। তো এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মেইন ভার্ব হিসেবে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, এগুলো নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে ডু, ডাজ, ডিড এর ব্যবহার করতে হয়। হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট এগুলোর ব্যবহার করতে হয় না, কারণ মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না। আমার কথা কি কেউ বোঝেন? কিছুই কি বুঝতে পারেন? এগুলো সিম্পল থিংস, বেসিক গ্রামার, বাট আমরা জানি না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই বিষয়গুলো জানে না, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেই। না থাকার কারণে ইংলিশে কথা বলতে পারে না। এটা কিন্তু খুবই বেসিক। অনেকে অনেক অ্যাডভান্স লেভেলে চলে যায়, অনেক অ্যাডভান্স কিছু শেখে, কিন্তু এই গোড়ায় গন্ডগোল থাকার কারণে, এই জায়গাগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে কথা বলতে গেলে কনফিডেন্ট পায় না, ভুল করে। কিন্তু এটা আমাদের জানতে হবে, এটা খুবই বেসিক থিংস, কিন্তু অনেক দূর চলে যায় স্টুডেন্টরা শিখতে শিখতে, কিন্তু এই জায়গা তারা জানে না, এই জায়গাগুলো সম্পর্কে কনসেপ্ট রাখে না। ঠিক বলছি না? হ্যাঁ, আপনারা অনেকেই ইংরেজি পারেন, অনেকেই ইংরেজি চেষ্টা করেন, চর্চা করেন, কিন্তু এই ভিতরের জায়গাগুলো কি কেউ চর্চা করেন? যে ডু, ডাজ, ডিড আসলে কি, আসলে এটা কখন নেগেটিভ করতে হয়, কখন ইন্ট্রোগেটিভ হয়, এই যে অ্যাম, ইজ, আর, এটাও যে ইনডিফিনিট টেন্সে বসে, এই জিনিসগুলো আমরা অনেকে বুঝি না। অ্যাম, ইজ, আর থাকলেই মনে করি কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলেই মনে করি প্যাসিভ ভয়েস বা পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু বিষয়টা এরকম না। এই যে জায়গাগুলো, অর্থাৎ এই যে অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড, এগুলো আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে চিনি। বাট আমি আজকে কি বললাম, না এগুলো অক্সিলারি বা হেল্পিং তখন আমি বলবো যখন অন্য মেইন ভার্বের পূর্বে থাকবে, আদারওয়াইজ এগুলো সবই মেইন ভার্ব। এগুলো অন্যান্য সব ভার্বের মতোই মেইন ভার্ব হিসেবে যে কোনো টেন্সে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বসানো যায়, এটা গেল একটা কথা। আর যে কথাটা, সেটা হচ্ছে ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড, এগুলোকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন বলা যেতে পারে। কারণ অ্যাজ ইউজুয়াল আপনাকে এই ভার্বগুলোকে ব্যবহার করতে হবে যে কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে। সেটা মেইন ভার্ব হিসেবে হতে পারে, অক্সিলারি ভার্ব হিসেবে হতে পারে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড মেইন ভার্ব হিসেবে বসছে না অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। অক্সিলারি ভার্ব হিসেবে বসলে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে, কোনো অর্থ দেয় না। মেইন ভার্ব হিসেবে বসলে তার একটা অর্থ দেয়। এই যে আজকে যে আলোচনাটা করলাম, এখান থেকে বিষয়টা আপনি ক্লিয়ার করে নিতে পারলে আপনি আপনার প্র্যাকটিক্যাল ইউজের জায়গাটাতে ভালো করতে পারবেন, ট্রান্সলেশনের জায়গাগুলোতে ভালো করতে পারবেন। দ্যাট ইজ দ্য থিংস, আপনাকে এটা ভালোভাবে নিতে হবে, বুঝতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ক্লিয়ার যেটা বললাম আমি? হ্যাঁ, আমি গত ক্লাসে কিছু সেন্টেন্স ট্রান্সলেশনের জন্য দিয়েছিলাম, কেউ কি করার চেষ্টা করেছেন? হ্যাঁ, জি। আমি একদিন বাদে একদিন ক্লাস তো, বাট গতকাল আর আজকে পরপর দুটো ক্লাস পড়ে গেছে, এই জন্য আমি ওই কনভার্সেশন গ্রুপটা করতে পারিনি। আপনাদের পরবর্তী ক্লাস আগামী পরশুদিন রবিবার হবে, আর এর ভিতরে এই রেকর্ডেড ক্লাস এবং এটার পিডিএফ ফাইল দিয়ে দিব। আর আমার
আমার লেখা যে বইটা আছে বইয়ের ভিতরেও এই আজকে যা পড়ালাম ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার ইন ডিটেলসে দেওয়া আছে, বইয়ের ভিতরেও আপনারা পাবেন। পরপর 12, 13, 14 চ্যাপ্টারে মনে হয় আছে, আপনারা দেখে নেবেন। আর হচ্ছে যে ট্রান্সলেশন গুলো দিয়েছিলাম এগুলোর হোমওয়ার্ক আমি নিব, আপনাদের একটা কনভারসেশন গ্রুপ আমি ওপেন করে দিব, আমি কালকের ভিতরেই করে ফেলবো, আগামীকালের ভিতরেই। সেখানে আপনারা এগুলো সাবমিট করবেন, হোয়াটসঅ্যাপে একটা কনভারসেশন গ্রুপ আপনাদের থাকবে, সেখানে আপনারা এই এই টাস্ক গুলো সাবমিট করবেন। তার আগে দেখেন, এই যে জিনিসটা নিয়ে আজকে একটা কনসেপ্ট বা ধারণা দিলাম, এইগুলো ক্লিয়ার না করে ডিরেক্ট স্পিকিং এ যাওয়া যায় না। আমি একটা বিষয়ে, আপনি ভর্তি হয়েছেন, আমি আজকে যদি স্পিকিং করাই দেই, কথা বলাই দেই, আপনি হয়তো বলতে পারবেন, বাট আপনার যে জায়গাগুলো ক্লিয়ার থাকবে না, অস্পষ্ট থাকবে, সেগুলো আমি যদি বলেও দিই যে এটা এরকম হবে, আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি। কারণ এই বেসিক থেকে, অরিজিন থেকে ডিসকাস বা আলোচনা না করে গেলে ডেভেলপ করা যায় না, ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখা যায় না। আমি তো এই পর্যন্ত এত 75টা ব্যাচ পড়ায় আসতেছি, এটা 76। আপনারা রেগুলারিটি মেনটেন করে ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু নিতে পারবেন, ঠিক আছে? আমার সাথে কোঅপারেট করে চলবেন, দেখবেন অনেক অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। মানে মেইন কথা হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখতে পারবেন। আমি যেভাবে শেখাই এইভাবে শিখলে বা এইভাবে এগোলে হয় কি, আপনি এইটাকে আপনার একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে মনে করতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। মানে আমি ভাষা ভাষা কিছু শেখাই না, এইভাবে গেলে ধরে রেখে সারা জীবনের জন্য একটা অ্যাসেট বা সম্পদ হয়ে আপনার থাকবে এই ল্যাঙ্গুয়েজ। আদারওয়াইজ আমি আমি ইংরেজি শিখবো, আমি পারি না, অনেকেই শুধু দেখাই দেয়, কয়েকটা টপিকের উপর আমি আপনাকে স্পিকিং করালাম, মুখস্থ করালাম, আপনি ক্লাসে প্রেজেন্ট করলেন, বাট যখন নিজের মতো করে কিছু করতে যাচ্ছেন, নিজের মতো করে কিছু লিখতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, কারো কোশ্চেনের সম্মুখীন হচ্ছেন, ক্রিয়েটিভ ওয়েতে কিছু বলতে যাচ্ছেন বা লিখতে যাচ্ছেন, তখন আপনি পারবেন না। এই যে জিনিসগুলো দেখাচ্ছে, এগুলো স্কিপ করে গেলে, নিজের মতো করে বা ক্রিয়েটিভ ওয়েতে কোনো কিছু তৈরি করতে গেলে আপনি এটা পারবেন না। আমি শুধু স্পিকিং করালে ওই যতটুকু পড়াবো অতটুকুর ভিতরে আটকে থাকতে হবে, নতুন করে কোনো কিছু ভাবার শক্তি, চিন্তার জায়গা আপনার আসবে না। তো সেটা নিয়ে আসতে হবে, এই জন্য এই বিষয়গুলো দরকার। হ্যাঁ, এই এখন যেগুলো দেখাচ্ছি। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আর স্যার কারো কোনো বলছে কোশ্চেন আছে?